গুড মর্নিং সবাইকে। এই যে টোস্ট বিস্কিটের প্যাকেট খুললাম, অর্ধেক বিস্কিট ভাঙা, জানো? এটা বিগ বাস্কেট থেকে আনিয়েছিলাম, এই জন্যে অনলাইনে না আমি বিস্কিট আনাই নাই। দেখো কি অবস্থা। নেহাত আমি খাবো তাই, কিন্তু মানে কেউ এলে কারুকে কি এই বিস্কিটটা দেওয়া যায়? যদিও টোস্ট বিস্কিট সত্যি কারুকে দেওয়া যায় না, কিন্তু তাও আমি এখন এই ভাঙা বিস্কিটগুলোই খাই আর কি। আর কাপটা আজকে পাল্টেছি, দেখেছো? একই কাপে না, ভাল লাগছে না। আছে যখন ইউজ করে ফেলি বলো, আর রেখে কি হবে? সেই শেষ অবধি পড়েই থাকবে। তাই ভাবলাম যে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করে ফেলি। আর বেশ ভালো লাগছে, নতুন একটা কাপে খাচ্ছি। নতুনত্ব কোনো জিনিস হলেই বেশ ভালো লাগে। বেশ গরমও হচ্ছে জানো তো। আর কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড়েতে চতুর্দিক থেকে এইসব ছোট ছোট পাতা নোংরা সব এসে আমার এই বারান্দায় পড়েছে। সেইগুলোকে সব ঝাঁট দিয়ে ফেলছি। ম্যাগি বেরিয়ে গেছে, তাই এই কাজগুলো করছি, বুঝতেই পারছো। আর এত নোংরার মধ্যে না ম্যাগি চলে এসে খুব মুশকিল করে। এখনও কিছু কিছু স্কুল খুলে আছে জানো তো। সবাই যে মানে সামার ভ্যাকেশন পড়ে গেছে তা না, বেশ অনেক স্কুলই খুলে আছে। এই যে ম্যাগি এসে গেছে, ওকে একটু ঠান্ডা গরম মিশিয়ে জল দিয়েছি, মহিলা সেটাই খাচ্ছে আর হাঁপাচ্ছে। সত্যি যা গরম না, ওদের জন্যও খুবই কষ্টকর। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। কালকে রাত্রিরে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু আবার সকাল থেকে সেম গরম, সেম পচতে যাওয়া। এসে গেছি রান্নাঘরে। রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে কথাটা শুরু করলাম, যদিও ব্লগ কিন্তু অনেক আগেই শুরু হয়েছে। এখনো অবধি দেখো কিছুই হয়নি, এই জাস্ট এলাম আর কি। আজকে ভাত করব না জানো তো, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে একটু পরোটা করে নেবো। পরোটা করব, আর দেখি ওই বরবটি আছে, আলু বরবটির একটা যদি ওই মানে তরকারি টাইপের করতে পারি সেইটাই করব। আর আর কি, আর ওইতেই চলে যাবে। যদি বেগুন ভাজা বা পটল ভাজা যদি করব, মানে অল্প তেল দিয়ে আর কি। তো এইটাই আজকে লাঞ্চ আমার। আর রাত্রিরে কালকে সেই ঘুগনি করেছিলাম, সেটার কিছুটা খেয়েছি, কিছুটা আছে, ওটা রাত্রিরে আমার হয়ে যাবে। তো এটাই আর কি সর্টেড। আর ম্যাগির যেরকম মাংস ভাত হয় সেরকম তো হবেই। রোজ রোজ এই ভাত না আর ভাল লাগছে না। যদিও পরোটা মানে খুব 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 অল্প তেল দিয়ে আমি করি, তো সেটাই খেতে ইচ্ছে হচ্ছে। আর ভাত আর ভাল লাগে না এই গরমের মধ্যে, না কি জানি হঠাৎ করেই আর ভাত খেতে ইচ্ছে হচ্ছে না। তাই ভাবলাম আজকে আর ভাতের দিকেই যাব না। এটাও ভালো মানে খাওয়া বলো, পরোটা, একটু আলু বরবটির তরকারি আর এই কিছু একটা ভাজা করে নেব। তো চলো, সব পড়ে আছে, কিছুই হয়নি। এখন একদম মানে জিরোর থেকে স্টার্ট করব। প্রথম এটা তো হয়ে গেছে ফেজটা, এটা সেকেন্ড রাউন্ড মানে সেকেন্ড ফেজ। তো আবার শুরু করি, একটু এগোই, তারপরে আবার আসছি। এই যে বরবটি ছিল, ভাবলাম বরবটিগুলো শুকিয়ে যাবে, তাই জন্যে এই বরবটি দিয়ে আর রাঙালু দিয়ে এই একটা তরকারি টাইপের করব। খেতে ভালো হয় বেশ। আমার বাবার আবার ভীষণ পছন্দের ছিল জানো তো এই সবজিটা, এই বরবটি। এই মানে এক এক সময় এক একটা উপলক্ষ ধরে না এই সব পুরনো স্মৃতিগুলো মনের মধ্যে এসে হাজির হয়। বাবার কথা যে চিন্তা করছিলাম তাও না,
এই হঠাৎ বরবটিটা দেখেই সেই দিনের কথা মনে পড়ে গেল। বাবা খুব ভালোবাসতো আলু বরবটির তরকারি, আমারও বেশ ভালোই লাগে। হয়ে গেছে, আর এই যে ছোট কড়াটা গরমও করছি। এবারে ওই বরবটি আর রাঙালুর যে তরকারি সেটা করব। এমনি আলুটার থেকে রাঙালুটা অনেক বেশি মানে উপকারী আর কি, তো আমি প্রেফার করি এই রাঙালু দিয়ে করা। আর কিছু পটল শুকিয়ে যাচ্ছিল, তাই জন্য একটু পটল ভাজা করব। বেগুন ভাজা আর করছি না, এত ভাজা ভাজা দরকার নেই। আর এখানে তো ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত হচ্ছে। ম্যাগির শুধু নয়, আমার পায়রা সন্তানদেরও ভাত হতে আছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে এখান থেকে বেরিয়ে যাই ব্রেকফাস্ট নিয়ে। জানো, আবার বাপিকে বলেছি তালশাঁস আনতে, তালশাঁসগুলো শেষ হয়ে যাবে, ও বলেছে আবার এনে দেবে। তো চলো তাড়াতাড়ি তরকারিটাকে আগে বসাই, তারপরে ভাজবো পটল। এটা তোমরা করে কিন্তু দেখতে পারো, খেতে বেশ ভালোই হয়। মশলাপাতি কিছুই পড়ে না, জাস্ট অল্প একটু নুন দিয়েছি, একটু অরিগ্যানো দিয়েছি, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, বাস। এমনি একটু মাখা মাখা করে করব। যতক্ষণ আলু বরবটির তরকারি হচ্ছে আমি আটাটা মেখে নিচ্ছি। পরোটাটা আমি পুরোপুরি আমার আটা দিয়েই করব, ময়দা একেবারেই দিচ্ছি না। তো আটা দিয়েই করব বলে মানে সেঁকে রাখবো, খাওয়ার আগে ভেজে নেব। তো এখন বেলে নিচ্ছি পরোটাগুলো। তরকারিটা আমার প্রায় হয়েই গেছে, এবার নাবিয়ে নেবো। নিয়ে এখানে ওই পরোটাগুলো সেঁকে নেবো আগে, তারপর পটলটা চাপাবো। চান করে পুরো পচতে গেছি, জানো কি অবস্থা দেখো আমার, সব পুরো ভিজে যাচ্ছে, এত গরম। উফ, আর এই জানলাটা খুলতে পারছি না, এত পায়রা ঝটপট করছে না, ভেতরে ঢুকে এলে বলো নেটটার আর কত জোর আছে। তাই জন্য তাড়াতাড়ি করে শেষ করে দিতে পারলে বাঁচি। এখন পরোটাটা সেঁকে রাখবো, ভাজবো সেই খাওয়ার আগে। বরবটির তরকারিটা হয়ে গেছে, আর বাকি রয়েছে শুধু পটল ভাজা। ওই পটলটা ভাজতে দিয়ে আর আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করব। তো চলো এখন আগে পরোটাটা সেঁকে নিই। খুব অল্প তেল দিয়ে এইভাবেই পটলগুলো ভেজে নিলাম, প্রায় হয়েই গেছে পটল ভাজা। উফ, মোটামুটি রান্নাঘরের কাজ শেষ, পুরো চান করে গেছি। বাপরে বাপ, কি রোদ দেখেছো, পুরো কাঠফাটা। উফ, আমার আবার পাপড়ি চাটের পাপড়ি ফুরিয়ে গেছে, তাই জন্যে আবার জানলা দিয়ে ব্রেডওয়ালাকে বললাম যে আমায় পাপড়ি দিও, বলে আজকে আনিনি কালকে দেবো। সেই কথা শুনে এই দেখো এর অবস্থা, দেখো দেখেছো, ও মনে করছে এইখানে আসবে। কেউ আসবে না এখন, কেউ আসবে না, কালকে আসবে। কি বলবো বলো, ওই যে কথা বলেছি জানলা থেকে, ব্যাস হয়ে গেছে। যাকে আমি বসি এবার ব্রেকফাস্ট নিয়ে। আজকে ওটস নিয়ে নিই, উফ বাবা, এই একবার শুরু করলে না থামে না। ওটস নিয়ে নিই আজকে, শুধু ফ্রুটস আর 1 কাপ মিল্ক। তো আগে বসি, দাঁড়াও। এই যে আমার সব ফলের সম্ভার আজকের ব্রেকফাস্টের। আমার ব্রেকফাস্ট দেখিয়ে দিয়েছি, আর এই যে দুধ আছে। আজকে আর ওটসটা ইচ্ছে করলো না, ইচ্ছেও করলো না বলতে পারো। আর এত কিছু ফল আছে তো, তারপরে আর ওটসটা খাওয়া সম্ভব হয় না। গুড্ডি এখন খুব ফ্লোরিডা ঘুরছে, ওর সঙ্গে এখন এই রাত্রিরে ওখানে পৌঁছে গেছে, তারপরে আর কথা হয়নি। সব নাইট শো কি সব দেখতে যাবে টাবে, মজা করুক আর কি। আজকে একটা আর্টিকেল পড়ে শোনাবো তোমাদের, আমাদেরই পরিবারের একজন পাঠিয়েছে, খুব হার্ট টাচিং, মানে এত ভালো না আর্টিকেলটা, আমার মনে হলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি।
আর এই যা পরিস্থিতি চলছে তার জন্য একদম মানে আইডিয়াল। এত গরম পড়েছে না, কতগুলো ইস্ত্রি এসে পড়ে আছে, সেগুলো আলমারিটায় যে ঢোকাবো। আসলে এমনি যদি ঢুকিয়ে দেওয়ার হতো ঢুকিয়ে দিতাম, কিন্তু বলেছিলাম বোধহয় একটা তাক পরিষ্কার করে সব গুছিয়ে রেখেছি, আরও দুটো তাককে পুরো মানে সব বার করে পুরো হ্যাপাজার্ট ওয়েতে হয়ে গেছে আর কি, অগোছালো যেটা বলে। তো সেটা এখন সব বার করে পরিষ্কার করে মুছে টুচে রাখবো। সেটাই এই গরমে চিন্তা করলে ভয় করে, কিন্তু করতে হবে, কেননা ইস্ত্রি করা জিনিসগুলো বাইরে থাকা মানে আবার ধুলো হয়ে যাবে। জুন মাস থেকে জুনের শেষ থেকে আমি পুজোর অর্ডার নেওয়া শুরু করব ফ্যাব্রিকের। যদি তোমরা কেউ ইচ্ছুক থাকো যে অর্ডার দেবে, অবশ্যই কিন্তু আমাকে দিও, মানে ওয়েল ইন অ্যাডভান্স, যাতে আমি না মানে নিশ্চিন্তে করতে পারি এবং তোমরাও টাইমে যাতে পেয়ে যাও। কারণ এবারে সেপ্টেম্বরে পুজো, তো তারপর সেপ্টেম্বরে গুড ডে আসবে, তো আমি ওই জুন জুলাই অগাস্টের মধ্যেই সব কাজ শেষ করে তোমাদের দিয়ে দিতে চাই, তাহলে আমিও নিশ্চিন্ত এবং তোমরাও সেগুলো পড়তে পারবে। সেপ্টেম্বরে তো আবার ওই ঘরদোর পরিষ্কার করা পুজোর আগে যেরকম করি আর কি, পর্দা ফর্দা চেঞ্জ করা, এই নিয়ে তো একটু ব্যস্ততা থাকেই। তাই জন্য হাতে টাইম নিয়ে কাজগুলো শেষ করে দেওয়াটা অনেক বেটার। জানি হয়তো টু আর্লি বলছি, কিন্তু এইসব কাজ তো যেগুলো হাতে তৈরি করার ব্যাপার, সেগুলো তো একটু অ্যাডভান্সে তো দিতেই হয়। তোমরা আমার এখন হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নতুন যেটা সেটা শেয়ার করা আছে। পুরোনোটা আমি মুছে দিয়েছি, দিয়ে নতুনটা আমি শেয়ার করে দিয়েছি। তোমরা যারা যারা ইচ্ছুক আছো আমার সঙ্গে এই ব্যাপারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এবং আমি সব কিছু জানিয়ে দেবো ডিটেল, এবং তোমরা অর্ডারও দিতে পারো। আর আমি অল ওভার ইন্ডিয়াতেই পাঠাই, আগেও পাঠিয়েছি অনেক কাজ, এবং ইন্ডিয়ান পোস্ট দিয়ে পাঠাই, ইন্ডিয়া পোস্ট যেটা সেটা দিয়ে পাঠাই, তাতে কস্ট অনেক কম হয়। লাস্ট মোমেন্টে হুটোপাটি করার থেকে আগের থেকে দিয়ে দিলে কি হয়, নিশ্চিন্তে কাজটা করতেও পারি এবং কাজটা ভালোও হয়। ওই তাড়ার ব্যাপার, চাপের ব্যাপারটা থাকে না। বিশেষ করে যদি শাড়ি দাও, শাড়ির কাজ করতে তো একটু টাইম লাগবেই, তাই না? অত বড় শাড়ি, তো তাই জন্যই তোমাদেরকে আমি বলে দিলাম। আমি এখন কয়েকদিনই আবার একই কথা রিপিট করব যে পুজোর অর্ডার তোমরা কিন্তু জুন মাস থেকে দিতে পারো। মেটা চলে যাক, জুন থেকে আমি এই জুনের 15 তারিখের পর থেকে তোমরা দোয়া আরম্ভ করতে পারো, তাহলে ধীরে সুস্থে কাজটা আমি করে তোমাদেরকে দিয়ে দিতে পারবো। চলো খেয়ে নি। আর শুধু যে মেয়েদের কাজ করি তা না, ছেলেদেরও কুর্তা টুর্তা সবই করি। এ কথাটা বললাম যারা নতুন আমার পরিবারে এসছো তাদের জন্য। যারা একদমই নতুন, যাদের কোনো আইডিয়া নেই, আমি ফ্যাব্রিকের কাজ করি এবং তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখবে। একদম প্রথম থেকে সমস্ত কাজ আমার শর্ট ভিডিওয়ে আপলোড করা, এবং তোমরাও যা করতে দেবে সবসময় আমি সেগুলো কিন্তু শর্ট ভিডিওয়ে আপলোড করে তারপর তোমাদেরকে পাঠাই, যাতে সবাই দেখতে পায় যে কীরকম কাজ আমি করছি এবং কেমন হয়েছে এবং কি কি অর্ডার আমি পেয়েছি, কি কির ওপরে আমি কাজ করি। এইগুলো আমি কোনো লুকোছাপার ব্যাপার নেই, আমি একদম মানে ট্রান্সপারেন্ট, সব কিছু আমি ক্লিয়ার করে বলেও দিই এবং সেটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েও দিই। তো চলো এবার আমি খাই। এই ফল জিনিস না, গল্প করতে করতে খাওয়া বড্ড মুশকিল, তো এটা খাই, খেয়ে তারপর চান টান করে তারপরে আমি ওই আর্টিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। 10:20 বাজে আর আমার চান টান একদম সব হয়ে গেছে, আমি একদম পুরো ফ্রেশ। আর এই যে হাতে তুলে নিয়েছি একটা আর্টিকেল, যেটা আমাদেরই পরিবারের একজন কৌশিক বলে সে পাঠিয়েছে। তো
সে শেয়ার করতেও বলেছে তোমাদের সবার সঙ্গে। অবশ্য শেয়ার করার মতোই একটা পিস, ভীষণই ভালো লেগেছে আমার। তো ভাবলাম যে না, এটা অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করা উচিত, মেনলি এই যা পরিস্থিতি চলছে এই টাইমে, মানে খুবই একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো এটা পড়ে শোনাচ্ছি। প্লেনে উঠেছি, দিল্লি যাচ্ছি, প্রায় 6 ঘন্টার রাস্তা। ভেবেছিলাম চুপচাপ বসে বই পড়বো একটু, আর মাঝপথে একটুখানি চোখও বুঝবো। ঠিক টেক অফের আগে দেখি প্লেনের দরজা খোলানো হলো, আর এক দল ভারতীয় জওয়ান উঠে বসলো, 10 জন মতো। আমার চারপাশের সিটগুলোয় বসে পড়লো একে একে। মুখগুলো কেমন শান্ত গম্ভীর। পাশে বসা এক জওয়ানকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন আপনারা? সে বলল, আগ্রা। 2 সপ্তাহ ট্রেনিং আছে, তারপর অপারেশন। এইটুকু বলেই চুপ। কি অপারেশন, কোথায়, কিছুই বলল না। বুঝলাম বলার পারমিশন নেই। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। অ্যানাউন্সমেন্ট করলেন এয়ার হোস্টেস, আপনাদের লাঞ্চ সার্ভ করা হবে, যারা চাইবেন পয়সা দিয়ে লাঞ্চ কিনে নিতে পারেন। মানি ব্যাগ বের করেছি। এমন সময় শুনি ওই জওয়ানদের নিজেদের মধ্যে কথা, খাবি? ধুর, এখানে দাম বেশি, নিচে নেমে হোটেলে খাবো। কি যেন হয়ে গেল ভেতরে। চুপচাপ উঠে গিয়ে এয়ার হোস্টেসকে বললাম, ওদের সবার খাবার আমিই নিচ্ছি, প্লিজ দিয়ে দিন। মেয়েটার চোখে জল চলে এলো, ফিসফিস করে বলল, স্যার আমার ভাই কারগিলে, মনে হচ্ছে আপনি ভাইকেই খাওয়াচ্ছেন। মনটা কেমন যেন হয়ে গেল। সিটে ফিরে এলাম। 8 ঘন্টা কাটতে না কাটতেই ওদের সবার হাতে খাবার পৌঁছে গেল। কিছুটা অবাক হলেন ওনারা, কি ভাবলেন জানি না। খাবার বাক্স খুলে খেতে শুরু করে দিলেন। দেখে বোঝা যাচ্ছিল ক্ষুধার্ত। আমি নিজের লাঞ্চ শেষ করে টয়লেটের দিকে যাচ্ছি, হঠাৎ এক বৃদ্ধ এগিয়ে এলেন। বললেন, সব দেখেছি, আপনি সত্যি ভালো মানুষ স্যার। তারপর হাতে একটা 500 টাকার নোট গুঁজে দিয়ে বললেন, এই ভালো কাজের একটা অংশ আমিও হতে চাই। আমি কিছু বলতে পারার আগেই নিজের সিটে ফিরে গেলেন ভদ্রলোক। ফিরে এসে ভাবছি এসব কি হচ্ছে। দেখি পাইলট নিজে সিটে চলে এলেন। সিট বেল্ট খুলে উঠে দাঁড়ালাম। হেসে বললেন, আপনার সঙ্গে হাত মেলাতে চাই। আমি অবাক, বললাম, কেন স্যার? তিনি বললেন, আমি নিজে একদিন ফাইটার পাইলট ছিলাম। সেদিন এক অচেনা মানুষ আমার জন্য খাবার কিনে দিয়েছিলেন। আজ আপনি সেই মুহূর্তটা ফিরিয়ে দিলেন। আমি শুনেছি কেবিন ক্রুর কাছ থেকে। হঠাৎ করে চারপাশে হাততালি পড়ে গেল। আমি একটু লজ্জা পেলাম, কারণ আদতে কিছুই করিনি, মন চেয়েছিল তাই করেছিলাম। হাততালির জন্য তো করিনি কিছুই। কিছুক্ষণ পর এক 18 বছরের মতো ছেলে হেসে এগিয়ে এলো, হাত মেলালো, তারপর এক টুকরো কাগজ গুঁজে দিল হাতে। কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। বিমান নামলো, মাল নামাচ্ছি, এমন সময় এক ভদ্রলোক চুপচাপ আমার পকেটে কিছু একটা ঢুকিয়ে দিয়ে হন্তদন্ত হয়ে চলে গেলেন। আরও একটা নোট। লাগেজ বেল্টের কাছে দেখলাম ওই 10 জন সৈনিক দাঁড়িয়ে আছে লাগেজের অপেক্ষায়। দৌড়ে গেলাম ওদের কাছে, বললাম, এই টাকাগুলো রাখুন, এগুলো কিছু দেশবাসীর ভালোবাসা। ট্রেনিংয়ে যাওয়ার আগে কিছু দরকার হলে খরচ করবেন। আপনারা আমাদের জন্য যা করেন, এই সামান্য টাকা দিয়ে তার দাম চোকানো যায় না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছি শুধু। ওরা চুপ করে দাঁড়িয়েছিল, কারো চোখে জল, কেউ হাসছিল। এক ফ্লাইট দেশবাসীর ভালোবাসা নিয়ে ওরা আবার এগিয়ে যাবে। গাড়িতে উঠলাম, চোখ বন্ধ করে প্রার্থনা করলাম, ভগবান এদের যেন ভালো রেখো। এরা তো প্রাণ হাতে করে মৃত্যুর দিকে হেঁটে যায় দেশের জন্যে। একজন জওয়ান মানে যেন দেশের নামে লিখে দেওয়া এক খালি চেক। যখন চাইবে তাই দিয়ে দেশের নামে জীবন অবধি তুলে নিতে পারবে দেশবাসী, যেটা ওরা জীবন দিয়েও পূরণ করতে রাজি। আর আমাদের অনেকেই সেটা
বুঝতেই চায় না। ভীষণ ভীষণ ভালো। কৌশিক, আপনাকে অনেক ধন্যবাদ এই পিসটা পাঠানোর জন্য। এবং সত্যি আমি মানে কি বলবো, ভীষণ একটা হার্ট টাচিং পিস, এবং আমার পরিবারের সবার সঙ্গে এটা শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে এটা জানিও। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। সত্যি আমরা প্রকৃত অর্থে যারা আমাদের দেশের জন্যে এবং আমাদেরকে নিশ্চিন্তে রাখার জন্য নিজের জীবনটাকে বাজি রাখে, তাদের জন্য কতটা আমরা ফিল করি, কতটা আমরা চিন্তিত, সেটা সত্যি একটা জিজ্ঞাসার চিহ্ন। খুব কম মানুষই আছে যারা তাদের জন্যে চিন্তা করে, কিন্তু প্রত্যেকটা নাগরিকের উচিত তাদের জন্যে কিছু করা বা তাদের জন্যে চিন্তা করা। কিছু না করতে পারলেও অ্যাটলিস্ট তাদের জন্যে প্রে করা যে তারা যেন সুস্থ থাকে, কেননা তাদেরও তো ফ্যামিলি রয়েছে, তারাও তো আমাদেরই মতো সাধারণ মানুষ, কিন্তু তারা এই কাজটা বেছে নিয়েছে। কারুককে এই কাজটা বাঁচতেই হবে, তাই না, যাতে বাকি সবাই নিশ্চিন্তে রাত্রিরে ঘুমোতে পারে বা নিশ্চিন্তে জীবন যাপন করতে পারে। তার জন্যে কারুককে না কারুককে তো এগিয়ে আসতেই হবে। এরা সেই সাহসী মানুষ যারা এই কাজটা করবার জন্যে এগিয়ে গেছে। তো স্যালিউট আমার তরফ থেকে, এবং অবশ্যই আমি চাইবো আমার পরিবারের সবাই তাদের উদ্দেশ্যে স্যালিউট জানাক এবং প্রে করুক যেন সবাই ভালো থাকে। যুদ্ধ করুক বা যে কোনো অপারেশনই করুক না কেন, নিজেরা শারীরিকভাবে যেন তারা সুস্থ থাকে, এটুকুই চাওয়া। তো যাই হোক, খুব খুব ভালো লাগলো। তো এইটা দিয়েই আমি আমার ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, কেননা এইটা পড়বার পর আর কিছু করতে মন চায় না, তাই না, মনটা কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। তো এই অবধিও যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।